আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, সো ভাইয়ার কথা সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, ভাইয়ার কথা সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই, আমরা যারা জয়েন করছি। আর সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব, এবং কষ্ট করে একটু যদি পারেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, সবাই একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি। আর সবকিছু ঠিক আছে কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই। আচ্ছা, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আচ্ছা, সবাই একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি, একটু বাকিরাও একটু, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিব। সো আজকে আমরা মূলত আমাদের যেহেতু প্রথম পত্রে একটা বড় গ্যাপ আছে, তারপর আমি একসাথে পুরোটা রিভিশন করে দিচ্ছি না, আমি পুরোটা রিভিশন করে দিব। আমি জাস্ট প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা জাস্ট একটু দেখাই দিব। আপনারা জাস্ট ক্লাসটা করবেন, ক্লাসটা করে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার করে রাখবেন, এবং পরবর্তীতে আপনারা রাতের বেলা আপনারা দ্বিতীয় পত্রটা পড়বেন, সেকেন্ড পেপার যেটা আছে আপনারা সেকেন্ড পেপার পড়বেন। তাহলে একসাথে মোটামুটি দুইটা ব্যালেন্স করা হয়ে যাবে, যাতে আমার সেকেন্ড পেপার যখন এক্সাম শুরু হবে, যেহেতু আমার সেখানে মাত্র একদিন বন্ধ, যাতে আমার সেদিন প্রেশারটা একটু কম পড়ে। সো ভাইয়া জাস্ট দুইটা অধ্যায় পড়াবো, জাস্ট দুইটা অধ্যায় এ টু জেড একটু ভালো করে ক্লিয়ার করে দিব। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আচ্ছা, সো বাকিরাও আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি। আর সবাই একটু কি করবেন, খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন। কি করতে হবে? নোট করতে হবে। খাতা কলম নিয়ে বসবেন, একটু বেশি নোট করতে হবে। ভাইয়া যা যা দেখা দিব সেগুলো ভালো করে পড়লে এমসিকিউ বলেন, সিকিউ বলেন, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই একটু কি করবো ভাইয়া, একটু খাতা কলম নিয়ে বসবো, যা যা দেখাবো, যা যা পড়াবো একটু সুন্দর করে নোট করে ফেলবেন। আচ্ছা। আচ্ছা, সো মোটামুটি আমরা যারা জয়েন করছি আমরা ক্লাসটা শুরু করে দিই, বাকিরা পরবর্তীতে জয়েন করবে বা তারা পরবর্তীতে রেকর্ড দেখে নিবে ইনশাল্লাহ। সো আমরা সবাই একটু রেডি কিনা আমাকে একটু জানাই ভাই, সবাই রেডি কিনা? আমি আর সময় নিব না, সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? তাহলে ভাইয়া যা দেখাবো ইনশাল্লাহ এতটুকুতেই যথেষ্ট, যা দেখাবো এতটুকুই এনাফ। সো সবাই রেডি কিনা আমাকে একটু জানাই, সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? আর যেটা বলছি, খাতা কলম একটু রাখবেন, একটু সুন্দরভাবে নোট করবেন, একটু ভাইয়া যা যা দেখাই দিব একটু সুন্দর করে সবকিছু নোট করবেন। পরবর্তীতে যদি সুন্দরভাবে নোট করতে পারেন ভাইয়াকে একটু দিয়ে দিবেন নোটটা, যদি সুন্দর করে নোট করতে পারেন ভাইয়াকে একটু নোটটা দিয়ে দিবেন ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে সবার কাজে রাখতে পারে। আচ্ছা, জি ভাইয়া রেডি? জি ভাইয়া রেডি। তাহলে আমরা আসেন প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি ভাইয়া? আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। তাহলে একটু খাতা কলম নিয়ে যারা বসছেন অবশ্যই কি করতে হবে, নোট করতে হবে। তাহলে ভাইয়া যেগুলো দেখা দিচ্ছি, প্রথমত ভাইয়া কি, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। ওকে, উৎপাদন থেকে আমাদের প্রথমত যে বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, আমাদেরকে জিজ্ঞেস করবে উৎপাদন মানে কি। তো সাধারণভাবে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা কি বলে ভাইয়া? তৈরি করাকে বলা হচ্ছে উৎপাদন। সাধারণভাবে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো উৎপাদন। এখন উৎপাদনটা আসলে কি ভাইয়া? নতুন পণ্য, অর্থাৎ পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করা। পণ্যের কি করা? নতুন উপযোগ সৃষ্টি করাই হচ্ছে কি উৎপাদন। তাহলে আমরা যখন, আমাদেরকে যখন উৎপাদন জিজ্ঞেস করবে, তখন আমরা সেই বিষয়গুলো যখন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্টি করাকে আমরা বলবো উৎপাদন। এছাড়াও আমরা বলতে পারি উপযোগ সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করাকে আমরা কি বলবো? উপযোগ সৃষ্টি করাকে আমরা বলবো উৎপাদন। এখন আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া উপযোগ মানে কি, আপনাকে যদি আমি বলি উপযোগ মানে কি, একটু অ্যান্সার করেন তো। ভাইয়া ক্লাস শুরু করছি, পিডিএফ এর কথা এখন বলার দরকার না, আপনি যদি পুরো ক্লাস করেন আপনি আমার থেকে পিডিএফ নিয়ে যাবেন, ক্লাস না করলে আপনাকে আমি পিডিএফ দিব না। ক্লাস মাত্র শুরু করলাম, আপনি পিডিএফ দেন, তো পিডিএফ যদি আমি দিয়ে ফেলতাম তাহলে আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি কেন? আমাকে একটু বলেন তো ভাইয়া উপযোগ কি? অর্থাৎ আমরা উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি করতেছি? উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করতেছি। এখন এই উপযোগটা আসলে কি? এই উপযোগটা আসলে কি? উপযোগটা হচ্ছে এই যে আমাদের এখানে যেটা বললো, উপযোগ হচ্ছে মানুষের অভাব মেটানোর ক্ষমতা। অর্থাৎ মানুষ কেন উৎপাদন করবে, বা মানুষ যে উৎপাদনটা করবে সেটা অন্যরা কেন নিবে? কারণ তাদের সেটার প্রতি কি থাকবে? কারণ তাদের সেটার প্রতি অভাব থাকবে।
মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হচ্ছে কি? মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। আর আমরা আরেকটা পয়েন্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে উৎপাদনের আবিধানিক অর্থ কি? এটা এমসিকিউতে জিজ্ঞেস করে। উৎপাদনের আবিধানিক অর্থ কি ভাইয়া? উৎপাদনের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। সো আমাকে এমন কিছু তৈরি করতে হবে, এমন কিছু সৃষ্টি করতে হবে যেটা মানুষের কি করবে? যেটা মানুষের অভাব মেটাতে পারবে, যেটা মানুষের অভাব মেটাতে পারবে তাকে আমরা বলবো উৎপাদন। এবং আপনাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে উপযোগ কাকে বলে। আপনাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে এবং সিকিউতে আপনাকে জিজ্ঞেস করতে পারে উপযোগ কাকে বলে। তাহলে উপযোগ হচ্ছে মানুষের অভাব মেটানোর ক্ষমতা। যে পণ্যের দ্বারা অভাব মিটবে সেটাই আমার কি? উপযোগ সৃষ্টি করবে। এর পরবর্তীতে কি বলছে? মানুষের অভাবে সন্তুষ্টি বিধানে সক্ষম এমন পণ্যের গুণাবলীকে উপযোগ বলেছে, একই কথা। এরপরে কি বলছে ভাইয়া? উৎপাদনের মাধ্যমে কি করা হয়? উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা যায়। উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা যায়। এখন আপনাকে আমি যদি বলি উপযোগ কত প্রকার? উপযোগ কত প্রকার? প্রশ্ন অনেক সময় আসছে, দেখি অ্যান্সার করেন। উপযোগ কত প্রকার? এবং এই উপযোগ থেকে আপনি একেবারে শিওর থাকেন আপনি পুরোপুরি একটা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবেন। শুধুমাত্র উপযোগ থেকে আপনি একটা সিকিউ প্রশ্ন পেয়ে যাবেন। এবার যদি ভাগ্য ভালো থাকে আরো বেশি পেতে পারেন। আরো বেশি বলতে জাস্ট এই টপিকটা থেকেই উপযোগ থেকে আপনি মাস একটা কি পাবেন? সিকিউ প্রশ্ন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া উপযোগ কত প্রকার? উপযোগ কত প্রকার? দেখি অ্যান্সার করেন। উপযোগ কত প্রকার? ওকে, সামিরা যেটা বলছে উপযোগ কত প্রকার? 5 প্রকার। বাকিরা ভাইয়া উপযোগ কত প্রকার? উপযোগ কত প্রকার? 5 প্রকার। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে কি উপযোগ কত প্রকার ভাইয়া? উপযোগ হচ্ছে 5 প্রকার। তাহলে উপযোগ কয় প্রকার? আমরা খুব ভালো করে জানি উপযোগ হচ্ছে 5 প্রকার। রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্তাগত উপযোগ, সেবাগত উপযোগ। তাহলে এটা আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। উপযোগ কত প্রকার? উপযোগ হচ্ছে 5 প্রকার। এখন রূপগত উপযোগ কিভাবে সৃষ্টি আপনারা খুব ভালো করে জানেন। স্থানগত উপযোগ, সময়গত, সত্তাগত, সেবাগত। সো এখান থেকে মাস্ট একটা কি আসবে? এখান থেকে মাস্ট একটা সিকিউ প্রশ্ন আসবে এবং অবশ্যই কি থাকবে? এখান থেকে এমসিকিউ প্রশ্ন তো মিস কখনোই যাবে না। এমসিকিউ থাকবে প্লাস সিকিউ প্রশ্ন। আপনি জাস্ট উপযোগ থেকে কি পাবেন? একটা সিকিউ প্রশ্ন পাবেন। তাহলে এই যে উপযোগগুলো আছে এগুলোর একটু বিস্তারিত একটু ভালো করে দেখে যাবেন, ইনশাআল্লাহ আপনার জন্য কভার হয়ে যাবে। এখন আসেন উৎপাদনের খাত। উৎপাদনের খাত কয়টা ভাইয়া? উৎপাদনের খাত হচ্ছে 3টা। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কিসের জন্য? এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। উৎপাদনের খাত কয়টা? উৎপাদনের খাত হচ্ছে ভাইয়া 3টা। একটা হচ্ছে ভাইয়া কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। এখন কৃষি খাতের মধ্যে কি আছে? কৃষি খাত হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাত। প্রশ্ন জিজ্ঞেস করে, এমসিকিউ জিজ্ঞেস করবে কৃষি হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাত। উৎপাদনের যে খাত আমাদের জীবনের ধারণের জন্য, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শিল্পের বিভিন্ন কাঁচা মালের যোগান দিবে। কিসের কাঁচা মালের যোগান দিবে? তাকে বলছে কৃষি খাত। এরপর হচ্ছে শিল্প খাত। শিল্প খাত কি ভাইয়া? কাঁচা মাল। এই যে আমাদেরকে কৃষি কাঁচা মাল দিচ্ছে, সেই কাঁচা মাল এবং অন্যান্য উপকরণগুলোকে আমরা যখন প্রযুক্তি এবং যন্ত্রের সাহায্যে রূপগত উপযোগ, তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে রূপগত উপযোগ কে সৃষ্টি করে ভাইয়া? রূপগত উপযোগ কে সৃষ্টি করে? ভাই রূপগত উপযোগ শিল্প সৃষ্টি করে। শিল্প কি করবে? শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করবে। তাহলে ভাইয়া আমরা রূপগত উপযোগ সৃষ্টি করতেছি কিসের মাধ্যমে? শিল্প খাতের মাধ্যমে। এখন শিল্প খাত কি নিয়ে কাজ করতেছে? কাঁচামাল নিয়ে কাজ করতেছে। এই কাঁচামাল কোত্থেকে পাবে? সে কৃষি খাত থেকে পাবে। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এরপর হচ্ছে ভাইয়া সেবা খাত। সেবা খাত মানে কি ভাইয়া? উৎপাদনের যে খাত দৃশ্যমান পণ্য সামগ্রী উৎপাদন না করে, দৃশ্যমান করে না, বরং তার যে সেবাটা, সেই সুবিধা উপযোগ সৃষ্টি করবে, সেটা হচ্ছে মানুষের জন্য অদৃশ্যমান। মানুষ সেটা উপলব্ধি করতে পারবে কিন্তু সেটা দেখা যাবে না, সেটা ছোঁয়া যাবে না। তাকে আমরা কি বলতেছি? তাকে বলছি আমরা সেবা বা সেবা খাত। তার মানে সৃষ্টি করে মানুষের জীবনের উন্নতি এবং নিরাপদ আরামদায়ক করে তোলে, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি সেবা খাত। তাহলে উৎপাদনের খাত কয়টা? উৎপাদনের খাত হচ্ছে ভাইয়া 3টা। 3টার মধ্যে একটা হচ্ছে কৃষি খাত, যেটা কাঁচামাল নিয়ে কাজ করে। এরপরে শিল্প খাত হচ্ছে ভাইয়া কাঁচামালগুলোকে নিয়ে অর্থাৎ বিভিন্ন প্রযুক্তি যন্ত্রপাতির মাধ্যমে সেটা রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তুলবে। আর সেবা খাত হচ্ছে ভাইয়া মানুষকে সেবা দিবে কিন্তু এটা হচ্ছে অদৃশ্যমান, এটা আমরা কি করতে পারবো না? দেখতে পারবো না। ক্লিয়ার ভাইয়া সবার? এতটুকু আলোচনা সবার ক্লিয়ার? সো জাস্ট এগুলো একটু জাস্ট মাথায় নিবেন, এগুলো আপনারা সুন্দর করে সিকিউতে লিখতে পারবেন। সো সিকিউ লেখার জন্য সেটা হচ্ছে আপনি বানায় বানায় লিখতে পারবেন, বাট আপনাকে কোন পয়েন্টগুলো অবশ্যই লিখতে হবে ভাইয়া, জাস্ট আপনাকে মেন পয়েন্টগুলো নিয়ে আসতেছি। মেন পয়েন্টগুলো একটু ভালো করে পড়বেন। এগুলো এমসিকিউ প্লাস সিকিউ উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমসিকিউ প্লাস সিকিউ উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার এতটুকু ভাইয়া?
তাহলে আমাদেরকে এই গেল, আমরা উৎপাদন বুঝলাম। উৎপাদন মানে কি, উপযোগ মানে কি, উৎপাদনের খাত কয়টা এবং এই খাতের অন্তর্ভুক্ত তারা মোটামুটি কি নিয়ে কাজ করতেছে, এগুলো জাস্ট আমরা যদি ভালো করে মাথায় রাখি আমাদের জন্য ইনশাল্লাহ যথেষ্ট। এরপরে হচ্ছে আমাদের কি, এবার হচ্ছে উৎপাদনশীলতা। এখান থেকে আমাদের কি আছে, উৎপাদনশীলতার যে ম্যাথ আছে, একটা ম্যাথ অবশ্যই পাবেন, একটা ম্যাথ থেকে সিকিউ আমাদের প্রশ্ন আসবে। উৎপাদনশীল থেকে আমাদের কি আসবে, একটা ম্যাথ থেকে সিকিউ প্রশ্ন আসবে। তাহলে ভাইয়া উৎপাদনশীল থেকে আমাদের যে পয়েন্টগুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, উৎপাদনের উপকরণ, আচ্ছা এটা হচ্ছে উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য অথবা সেবা উৎপাদিত হয় তাকে কি বলেছে, উৎপাদনশীলতা বলছে। ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, লিখে রাখেন, ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। উৎপাদনশীলতা কাকে বলে, উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদনের উপকরণগুলো আপনি যে ব্যবহার করবেন, যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করতে পারবেন তার কাকে ভাইয়া, তার অনুপাতকে, তার অনুপাতকে কি বলে, উৎপাদনশীলতা বলে। ক নাম্বারের জন্য প্লাস একটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা এমসিকিউ প্রশ্ন মাস্ট জিজ্ঞেস করবে যে উৎপাদনশীলতা কি। এরপর হচ্ছে কি ভাইয়া, উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদনের দক্ষতা, আপনি কতটুকু উৎপাদন করতে পারতেছেন সেটা হচ্ছে, সেটা কি পরিমাপ করবে, দক্ষতা পরিমাপ করবে। উৎপাদন দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে। এবার উৎপাদনশীলতা বাড়লে আমার বিক্রি বৃদ্ধি হবে, কি হবে ভাইয়া, বিক্রি বৃদ্ধি হবে। উৎপাদনশীলতা বাড়লে বিক্রি বাড়বে, ভাইয়া বিক্রি যদি বেড়ে যায় আমার মুনাফা বেড়ে যাবে। সো এগুলা হচ্ছে একটার সাথে রিলেটেড। এরপরে হচ্ছে ভাইয়া, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে, আর উৎপাদন বাড়লে কি হবে, উৎপাদন বাড়লে বিক্রয় বাড়বে, বিক্রয় বাড়লে মুনাফা বাড়বে। এখন উৎপাদনশীলতার একটা সূত্র আছে, সূত্রটা কি ভাইয়া, সূত্রটা হচ্ছে উপাদান আউটপুট ডিভাইডেড বাই উপকরণ। এই এমসিকিউ এর জন্য এটাও গুরুত্বপূর্ণ। তাহলে এমসিকিউ এর জন্য যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে প্রথমত উৎপাদনশীলতা, এটা থেকে সরাসরি আপনাকে একটা এমসিকিউ জিজ্ঞেস করবে, আমরা একটু পরে প্রশ্ন সমাধান করলে দেখব। এরপর আপনাকে আরেকটা জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে সূত্রটা। তো সূত্র থেকে আমি যেটা বলছি, সূত্র থেকে আপনার ম্যাথ আসবে। এখন আপনাকে যে কোনো কিছুর উৎপাদনশীলতা বের করতে বলতে পারে, তো সেটা আপনি ভালো করে জানেন ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে উৎপাদনশীলতার ওভারঅল যে সামারিটা একটু ভালো করে দেখে রাখবেন। এরপর হচ্ছে আমাদের এই তো এমসিকিউ চলে আসছে। এগুলো মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার থেকে আপনাকে আমি যেটা বললাম, উপযোগ মিস যাবে না প্রশ্ন, উপযোগ থেকে মাস্ট একটা সিকিউ প্রশ্ন করবে। এরপর আপনাকে কি বলছি, উৎপাদনশীলতা বলছি, উৎপাদনশীলতা থেকে আপনি মাস্ট একটা কি পাবেন, প্রশ্ন পাবেন। উৎপাদনশীলতা থেকে আপনি মাস্ট একটা প্রশ্ন পাবেন, সেটা আপনাকে ম্যাথ রিলেটেড একটা প্রশ্ন করবে। তাহলে এগুলো যদি ভালো করে মাথায় রাখেন এবং যে পয়েন্টগুলো আমি আপনাকে শো করলাম সেগুলো আপনি ভালো করে পড়লে আপনি এমসিকিউ বলেন সিকিউ বলেন খুব সুন্দরভাবে কভার করতে পারবেন। ওকে, এখন আসেন আমাদের এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন 1 নাম্বার, উৎপাদনের মাধ্যমে পণ্যের কি সৃষ্টি করা হয়। একটু আগে পড়াইছি, দেখি আমাকে অ্যান্সার করেন তো। 1 নাম্বার প্রশ্ন, উৎপাদনের মাধ্যমে পণ্যের মধ্যে কি সৃষ্টি করা হয়, মালিকানা সৃষ্টি করা হয়, উপযোগ সৃষ্টি করা হয়, উপকার সৃষ্টি করা হয়, নাকি চাহিদা সৃষ্টি করা হয়। 1 নাম্বার প্রশ্ন। উৎপাদনের মাধ্যমে পণ্যের মধ্যে কি সৃষ্টি করা হয়, মালিকানা, উপযোগ, উপকার, নাকি চাহিদা। ওকে, সামিরা আমাদেরকে যেটা বলছে একের হবে কোনটা, একের হচ্ছে বি নাম্বারটা। মাত্র পড়লাম, মাত্র আমরা কি করছি, মাত্র আমরা পড়ে আসছি। বাকিরা অ্যান্সার করেন, ক্লাস করতেছেন অবশ্যই অ্যান্সার করবেন। তাহলে ভাইয়া উৎপাদন কি সৃষ্টি করে, ভাইয়া উৎপাদন কি সৃষ্টি করে, উৎপাদন উপযোগ সৃষ্টি করে। উৎপাদন কি করে ভাইয়া, উৎপাদন উপযোগ সৃষ্টি করে। তাহলে একটু আগে বলছি এখান থেকে প্রশ্ন হবে, তাহলে এগুলো একটু ভালো করবেন। উৎপাদন কি সৃষ্টি করতেছে, উৎপাদন ভাইয়া উপযোগ সৃষ্টি করে। এখন 2 নাম্বার প্রশ্ন, উপযোগ অর্থ কি, উপযোগ অর্থ কি, বলছিলাম একটু আগে। 2 নাম্বার প্রশ্ন, উপযোগ অর্থ কি, উপযোগ অর্থ কি, উপযোগ অর্থ কি, অভাব মেটানোর ক্ষমতা, উৎপাদন করার ক্ষমতা, ডিজাইন করার ক্ষমতা, নাকি ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা। উপযোগ অর্থ কি, উপযোগ অর্থ কি। ওকে, সামিরা বলছে এই নাম্বারটা, উম্মে আব্দুল্লাহ বলছে 2 এর ক নাম্বারটা, 1 নাম্বারটা। ওকে, সামিয়া বলছে বি নাম্বারটা, উৎপাদন করার ক্ষমতা। উপযোগ বলছে, উপযোগ, উপযোগ মানে কি, অভাব মেটানোর ক্ষমতা নাকি উৎপাদন করার ক্ষমতা। কোনটা হবে, এ হবে নাকি বি হবে, অভাব মেটানোর ক্ষমতা নাকি উৎপাদন করার ক্ষমতা। তিশা বলছে 2 এর এই নাম্বারটা, বাকিরা কোনটা হবে। ওকে, হাসান বলছে 2 এর খ নাম্বারটা, উৎপাদন করার ক্ষমতা নাকি অভাব মেটানোর ক্ষমতা। মাত্র পড়াইছে, মাত্র পড়াইছি। হাসান বলছে এ নাম্বারটা, ঠিক আছে। তাহলে কি হবে, আচ্ছা
শহীদুল বলছে এই নাম্বারটা নিজ হাতে পড়ি, এই নাম্বারটা হ্যাঁ ঠিক আছে। কোনটা ভাইয়া? উপযোগ মানে কি ভাই? উপযোগ মানে হচ্ছে অভাব মেটানোর ক্ষমতা। যে পণ্যটা বা যে সেবাটা আমার অভাব মেটাতে পারবে তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা উপযোগ। আর উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছে? উপযোগ সৃষ্টি হচ্ছে ভাইয়া উৎপাদনের মাধ্যমে। তাহলে উৎপাদন সৃষ্টি করতেছে উপযোগ, আর উপযোগ কি মিটাচ্ছে? উপযোগ অভাব মিটাচ্ছে। উপযোগ কি মিটাচ্ছে? উপযোগ অভাব মিটাচ্ছে। একটু ভালো করে মাথায় রাখবেন, এই এমসিকিউ গুলো চলে আসবে। 3 নাম্বার প্রশ্ন, এবার অ্যান্সার করা শুরু করেন। পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? একটা সিকিউ প্রশ্ন মাস্ট আসবে। সেটা হচ্ছে আপনি ধরেন মাছ বলেন অথবা ফল বলেন, এক জেলা থেকে অন্য জেলা, এক জেলা থেকে অন্য জেলা, ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে রাজশাহী, এক জেলা থেকে অন্য জেলা, এইরকম একটা সিকিউ প্রশ্ন মাস্ট আসবে। এরকম একটা সিকিউ প্রশ্ন মাস্ট আসবে, লিখে রাখেন। এক জেলা থেকে অন্য জেলায় কি করছে? পণ্য স্থানান্তর করছে। এখন সিকিউ এর মধ্যে আবার লাস্টে বলে রাখবে তার পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে সংরক্ষণ না করার জন্য। তাহলে ভাইয়া এক জেলা থেকে অন্য জেলায় কোন উপযোগ ভাইয়া? কোন উপযোগ? সেটা হচ্ছে স্থানগত উপযোগ। কে সৃষ্টি করতেছে? পরিবহন সৃষ্টি করতেছে। এখন এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে গেছে, ভালো কথা। সে যদি পণ্য সংরক্ষণ করতে না পারে তাহলে যে সমস্যাটা সেটাও আলোচনা করতে হবে। তাহলে এই রকম আমরা মাস্ট সিকিউ প্রশ্ন পাবো। আশা করি ভাই সিকিউ এর ধরনটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাকে গতে পরিবহন উপযোগ এবং ঘতে আপনাকে আরেকটা উপযোগ একসাথে রিলেটেড করে দিবে। ওকে, অ্যান্সার হবে কোনটা? গ নাম্বারটা। এখন আসেন পরবর্তীটা, এই যে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি করে? তাহলে আপনি যে পণ্যটা অন্য জেলায় নিয়ে গেছেন, আপনি যদি সংরক্ষণ করতে না পারেন, আপনার পণ্য পচে যাচ্ছে। আপনার পণ্য পচে যাচ্ছে। এখন আপনাকে ঘ নাম্বারে বলবে তার জন্য কোনটা ভালো হবে। এখন আপনি ভালো করে জানেন তার জন্য গুদামজাতকরণ ভালো হবে, কারণ গুদামজাতকরণ কোন উপযোগ সৃষ্টি করবে? কোন উপযোগ সৃষ্টি করবে? আমরা ভালো করে জানি গুদামজাতকরণ কোনটা সৃষ্টি করবে। গুদামজাতকরণ কোনটা সৃষ্টি করবে ভাইয়া? গুদামজাতকরণ বি নাম্বার উপযোগ সৃষ্টি করবে। কোনটা? সময়গত অথবা কালগত। তার মানে সে যদি কি করতো ভাইয়া? সে যদি পণ্যটা সংরক্ষণ করতো তাহলে সে পরবর্তীতে চাহিদা অনুযায়ী, বাজারে যখন চাহিদা আসবে সে চাহিদা অনুযায়ী পণ্যটা বিক্রয় করতে পারতো। তাহলে এই যে বিষয়গুলো যখন আপনি গোছানো ভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, আপনার মার্ক অবশ্যই খুব ভালো আসবে বাকিদের তুলনায়। আচ্ছা ভাইয়া আবার বলেন সিকিউ এক্সপ্লেইনটা। সিকিউ এরটা হচ্ছে প্রথমত আপনাকে ক নাম্বার আপনাকে বলবে উপযোগ কাকে বলে। খ নাম্বার আপনাকে যে কোনো একটা প্রশ্ন বলতে পারে। এখন আপনার উদ্দীপকটা কিরকম হবে ভাইয়া? সে একটা জেলা, এক জেলা থেকে সে আরেক জেলায় কি করছে? ধরেন ফল আমদানি করছে। এখন আমের সিজন, আম কি করছে? আম আমদানি করছে। এক জেলা থেকে আরেক জেলায় কি করছে? আনা নেয়া করছে। এখন এক জেলা থেকে অন্য জেলায় কোন উপযোগ ভাইয়া? সেটা হচ্ছে আপনাকে বলতে হবে সেটা পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছে। এখন আপনাকে আবার নিচে আরো কিছু লাইন দিবে যে সে যে আমটা অন্য জেলায় সংরক্ষণ করছে, অন্য জেলায় কি করছে? পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছে। সে আমগুলো সংরক্ষণ করতে না পারার কারণে আমগুলো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা যে কোনো কিছু কি হয়ে যাচ্ছে, সে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে গেছে, আমগুলো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনাকে জিজ্ঞেস করবে এই যে পচে যাচ্ছে এটার সমাধান কি? এটার জন্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার সমাধানটা আপনি কিভাবে দিবেন? তাহলে আপনি গ নাম্বারে বলছেন সে স্থানগত উপযোগ সৃষ্টি করতেছে। ঘ নাম্বারে কোনটা বলবেন? আপনি বলবেন তার কি প্রয়োজন? তার সময়গত উপযোগ প্রয়োজন, তার পণ্যগুলো সংরক্ষণ করা প্রয়োজন। যখন বাজারে চাহিদা সৃষ্টি হবে সে তখন বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করবে। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইয়ের কথাটা? তো এগুলা যদি আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ মার্ক একেবারে যেটা ফুল মার্ক দেওয়ার কথা সেটাই দিয়ে ফেলবে। বুঝছেন সবাই? যে ভাই সে প্রথমত স্থানগত উপযোগ সৃষ্টি করতেছে। না সব অধ্যায় পড়াবো না ভাইয়া, সব অধ্যায় পড়াবো না। 2টা অধ্যায় পড়াবো। 2টা অধ্যায় আজকে ক্লাসের মাধ্যমে এ টু জেড ভালোভাবে ক্লিয়ার করে রাখেন। পরবর্তীতে আপনি রাতের বেলা কি করেন? দ্বিতীয় পত্রের আরো 2-1টা অধ্যায় আপনি নিজেকে আগায় রাখেন। আর ভাইয়া তো লাস্টে পুরোটা রিভিশন করে দিব, তখন আর কোনো ঝামেলা লাগবে না। তাহলে আজকে 2 অধ্যায় দেখেন, পরবর্তীতে আপনি দ্বিতীয় পত্রে আরো কিছু অধ্যায় দেখেন, এবং আমি পরবর্তীতে যখন প্রথম পত্রে আবার ক্লাস নিব তখন বাকি চ্যাপ্টারগুলো ক্লিয়ার করে দিব, হয়ে যাবে। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয় একটু বলেন। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? আচ্ছা ভাই
10-এ 10 তো দেয় না, 10-এ 10 দিবে না, 10-এ 10 না দিলেও 8-9 করে পাওয়াটা অনেক ভালো। 8-9 করে পাইলেই হয়, আলহামদুলিল্লাহ, এতটুকু এনাফ। এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে টাইমটা একটু ভালোভাবে মেনটেন করতে হবে। আমরা প্রথমে একটা দুইটা সৃজনশীলে খুব বেশি টাইম দিয়ে ফেলি, লাস্টের গুলো তার টাইম দিতে পারি না, যার কারণে আমরা সুন্দরভাবে লিখতে পারি না, যে মার্ক পাওয়ার কথা সেটাও পাই না। আচ্ছা, এটা কি বলছেন ভাইয়া? এই যে একজনে বলছে ক নাম্বারটা, বাকিরা বলছে ডি নাম্বারটা। ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা ছিল ক্রেতার কাছে, পণ্যের মালিকানা ছিল ক্রেতার কাছে, বিক্রয়ের মাধ্যমে সেটা চলে গেছে কার কাছে? বিক্রেতার কাছে। তার মানে একজনের সত্তা আরেকজনের কাছে চলে গেছে, মালিকানা পরিবর্তন হয়েছে। তাহলে এটা কোন উপযোগ সৃষ্টি করে ভাইয়া? এটা করবে সত্তাগত উপযোগ। তার মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয় ভাইয়া? ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের সত্তাগত উপযোগ সৃষ্টি হয়, পণ্যের সত্তাগত উপযোগ সৃষ্টি হয়। দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে পণ্যের কোন উপযোগ সৃষ্টি হয়? আকার আকৃতি পরিবর্তন করে ফেলবো, কার জন্য করব? মানুষের জন্য করব, যাতে কি করতে পারে? মানুষের চাহিদা পূরণ করতে পারে, অভাব মেটাতে পারে। আর অভাব মেটানো মানে কি? অভাব মেটানো মানে হচ্ছে ভাইয়া উপযোগ সৃষ্টি করা। এটা কি হবে? ওকে, এটা কোনটা হবে? কোনটা হবে? অর্থাৎ পণ্যের আকার আকৃতি পরিবর্তন করে ফেলছে, আকার আকৃতি পরিবর্তন করে ফেলছে। তাহলে এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে? এ নাম্বারটা এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে? বাকিদের অ্যান্সার কোথায়? দ্রুত অ্যান্সার করতে হবে, প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার চলে আসবে, প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার চলে আসবে। কোন উপযোগ ভাইয়া? রূপগত উপযোগ সৃষ্টি করবে। কোন উপযোগ? রূপগত উপযোগ। এখন আপনাকে যদি জিজ্ঞেস করে কিসের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়? কিসের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয় বলেন? পড়াইছি আমরা, একটু আগে আমরা পড়ে আসছি, কিসের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়? দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে ভাই রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। ওকে, ডান। এখন কোন মাধ্যমে, কিসের মাধ্যমে আপনি রূপগত উপযোগ সৃষ্টি করতে পারবেন? কিসের মাধ্যমে আপনি রূপগত উপযোগ সৃষ্টি করতে পারবেন? ওকে ফাহিম, ঠিক আছে, এ নাম্বারটা হবে। কিসের মাধ্যমে? হ্যাঁ, এগুলো সবাই পারে, এগুলো সবাই পারে, এগুলো থেকে আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু সবাই পারলে কার প্রেজেন্টেশনটা খাতার মধ্যে কত সুন্দরভাবে ফুটে উঠতেছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। সবাই পারে, কিন্তু সবার খাতায় প্রেজেন্ট করাটা সুন্দর হয় না। আমাকে অবশ্যই কি করতে হবে? মূল কথাগুলো আনতে হবে, উল্টাপাল্টা উদ্দীপক লিখে দিলে হয়ে যাবে না। উদ্দীপকের মধ্যেও এমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আনতে হবে যেগুলো স্যার দেখা মাত্র নাম্বার দিতে বাধ্য থাকে। শিল্পের মাধ্যমে। ওকে, ডান। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই যে একটু আগে বললাম উৎপাদন এবং উপকরণের অনুপাতকে কি বলে? উৎপাদন এবং উপকরণের যে অনুপাত তাকে কি বলে? উৎপাদন এবং উপকরণের যে অনুপাত তাকে কি বলে? এই যে একজনে বলছে উৎপাদনের মাধ্যমে, উৎপাদন এবং উপকরণের যে অনুপাত তাকে কি বলে ভাইয়া? একটু আগে পড়াইছি ভাই, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদন এবং উপকরণের যে অনুপাত তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো উৎপাদনশীলতা। আচ্ছা, সেম প্রশ্ন আবার চলে আসে যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, এটা আমরা সবাই জানি সত্তাগত উপযোগ সৃষ্টি করতেছে, সত্তাগত উপযোগ। ওকে, 8 নম্বর প্রশ্ন, এটা আমরা একটু আগে পড়ছি, এটা পারবেন সবাই। আচ্ছা, দেন নেক্সট প্রশ্ন। ওকে, এটা হবে বি নাম্বারটা। আচ্ছা, এর আগেটা ডান। এখন 9 নম্বর প্রশ্ন একটু অ্যান্সার করেন। 9 নম্বর প্রশ্ন, মোট উৎপাদনশীলতা নির্ণয় সূত্র কোনটি? মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র কোনটি? মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র কোনটি? ওকে, ঠিক আছে, 7-এর বি নাম্বারটা হবে, 8-এর খ নাম্বারটা হবে। এখন পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র কোনটি? মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র কোনটি? মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। তার মানে মোট উৎপাদনের মূল্য, এখন আমি যদি শ্রমেরটা বের করি, শ্রমেরটা দিব, এরপরে মোট উপকরণ যদি শ্রমের হয় শ্রমের, যন্ত্রের হলে যন্ত্রের, যেটা থাকবে সেটা, এগুলো আমরা খুব ভালো করে জানি। তাহলে এটা কোনটা হবে ভাইয়া? এটা হবে গ নাম্বারটা, যে ভাইয়া মোট উৎপাদনশীলতার সূত্র কি? সেটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য, মোট উপকরণের মূল্য। ঠিক আছে, এই যে ডি নাম্বারটা কি বলছে? হ্যাঁ, কমেন্ট দেখতে পারি, হ্যাঁ কমেন্ট তো দেখতেছি। পাশে মোবাইল থাকতেছে, এর পাশে ল্যাপটপ, সমস্যা নাই। এসান, এর পরবর্তী দেখি ভাইয়া 10 নম্বর প্রশ্ন অ্যান্সার করেন। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন অ্যান্সার করে ফেলেন, দেখি বের করেন। কি বলছে? বলছে যন্ত্রের উৎপাদনশীলতা কত? বলছে যন্ত্রের উৎপাদনশীলতা কত? হ্যাঁ, 9-এর সি নাম্বারটা হবে। পরবর্তী প্রশ্ন, যন্ত্রের উৎপাদনশীলতা কত?
যন্ত্রের উৎপাদনশীলতা কত? তাহলে আমি যন্ত্র ব্যবহার করছি কতটুকু? একক উৎপাদন করছি, তাহলে মোট উৎপাদন কত? মোট উৎপাদন হচ্ছে 2000। মোট উৎপাদনের পরিমাণ এত ঘন্টা কি করছে? মেশিন চালু ছিল। মেশিন চালু ছিল কত? 5000 ঘন্টা। আর আমি কি করছি? আমি উৎপাদন করছি কত? উৎপাদন করছি 2000। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ ক্লাস শেষে পিডিএফ দিব, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। আর আপাতত আগে ক্লাসটা করে নেন, ক্লাসটা করেন, একটু রিভিশন করেন, পিডিএফ তো পড়তে পারবেন, সমস্যা নাই। অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার কোনটা ভাইয়া? সূত্র মাথায় রাখতে হবে, সূত্র মাথায় রাখতে হবে ভাইয়া। মোট উৎপাদন কত? মোট উৎপাদন ভাইয়া 2000। উপকরণ কোনটা? উপকরণ হচ্ছে ভাইয়া যন্ত্র। যন্ত্র কতটুকু চালাইছি ভাই? যন্ত্র চালাইছি 5000 ঘন্টা। এবার ক্যালকুলেশন করলে আসবে কত? 0.4 আসবে। কত আসবে? 0.4 আসবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, 0.40। 0.40। এই যে অনেকে বি নাম্বারটা বলছেন, বি নাম্বারটা বললে তো হবে না, সূত্র মাথায় রাখতে হবে তো আমাকে, সূত্র মাথায় রাখতে হবে ভাইয়া। সূত্র কোনটা? বা সূত্র মোট উৎপাদন ডিভাইডেড বাই উপকরণের মূল্য। মোট উৎপাদন ডিভাইডেড বাই উপকরণের মূল্য। এইরকম ভুল করলে হবে না, এমসিকিউ ভুল গেলে সিকিউ ভুল যাবে গা, সিকিউ মাস প্রশ্ন পাবেন। তাহলে মোটামুটি প্রথম পত্র থেকে এগুলো আমরা ভালো করে ক্লিয়ার করলে আমরা আমাদের এখান থেকে যথেষ্ট। এখান থেকে আমরা মিনিমাম আমাদের 30টা যেহেতু এমসিকিউ, আমরা মিনিমাম 5টা প্লাস এমসিকিউ পাবো, 5 প্লাস এমসিকিউ থাকবে। আর সিকিউ একেবারে নিম্নে 2টা থাকবে, একেবারে নিম্নে 2টা থাকবে। একটা হচ্ছে উপযোগ থেকে, আর একটা হচ্ছে আমাদের কি থেকে? আমাদের ম্যাথ থেকে। তাহলে একটু ভালো করে এগুলো করে যাবেন, এগুলো পড়লে এনাফ, যথেষ্ট। সব এমসিকিউ সেম, সব সিকিউ সেম। ওকে, পরবর্তী আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা, সেটা হচ্ছে কি ভাইয়া? উৎপাদনের উপকরণ। এখন আমাকে বলেন উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ কয়টা? আমাকে একটু বলেন উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ থেকে অবশ্যই অবশ্যই সিকিউ দিবে, এটা নিয়ে না বললেই না। এখান থেকে আপনার কি আসবে? সিকিউ আসবে। 4টা উপকরণ, 4টা উপকরণ থেকে একেবারে নিম্নে 2টা সিকিউ দিবে, এবং 2টার সাথে টোটাল 4টা উপকরণকে কি করবে? মিক্স করে তারা প্রশ্ন করবে। এই যে একজনে বলেছে উৎপাদন উপকরণ বলে 3টা, এই অবস্থা হইলে হবে? উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ কয়টা? বাকিরা, বাকিরা একটু অ্যান্সার করেন। উৎপাদনের উপকরণ কয়টা? পরীক্ষা চলে আসছে ভাইয়া, পরীক্ষা চলে আসছে, আপনারা এখনো জানেন না উৎপাদনের উপকরণ কয়টা? কয়টা ভাইয়া? ভূমি, ভূমি, শ্রম, মূলধন, আরেকটা কি? ভূমি, শ্রম, মূলধন, আরেকটা কি? সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এটা কে না পারে? অথচ আপনারা পারতেছেন, আপনারা বলছেন 3টা। তাহলে উৎপাদনের উপকরণ তার মানে একটি তৈরিকৃত পণ্য উৎপাদন করতে যে সকল উপকরণ ব্যবহার করা হয় তাকে আমরা কি বলতেছি? উৎপাদনের উপকরণ। অর্থাৎ উৎপাদনের জন্য আমরা যে উপকরণ ব্যবহার করব তাকে আমরা বলতেছি উৎপাদনের উপকরণ। এখন এই উৎপাদনের উপকরণকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। প্রধানত কয় ভাগে ভাইয়া? 4 ভাগে ভাগ করা হয়। অনেকেই 3টা বলছেন, সো ভাইয়া এই ভুল করা যাবে না। উৎপাদনের উপকরণকে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখন এই 4টা উপকরণ কি কি ভাইয়া? এই 4টা উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা, আর যেগুলো উৎপাদনে ব্যবহার করতেছি তাকে আমরা বলছি উৎপাদনের উপকরণ। তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন এখান থেকে হিউজ এমসিকিউ আসবে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, অনেকগুলো এমসিকিউ আসবে। এবং এই এমসিকিউ এর পাশাপাশি সিকিউ এর জন্য আমরা যে পয়েন্টগুলো থাকবে এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখতে হবে সুন্দর করে, তাহলে বাকিদের তুলনায় আমায় ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা শতভাগ। এখন ভাইয়া ভূমি, ভাইয়া ভূমির জন্য আমরা কি কি মাথায় রাখবো? ভাইয়া ভূমি হচ্ছে উৎপাদনের প্রাথমিক এবং মৌলিক উপাদানকে কি হচ্ছে? প্রাথমিক বা মৌলিক উপাদান কোনটা? প্রাথমিক বা মৌলিক উপাদান হচ্ছে ভূমি, কারণ আপনাকে ভূমির উপর উৎপাদন করতে হবে, ভূমি ছাড়া উৎপাদনের অন্য কোনো বিকল্প নাই। এবং ভূমির এই ব্যাপারটা মানে কি ভাইয়া? প্রকৃতিদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকেই ভূমি বলা হয়। এখন ভূমির মধ্যে আমরা কি আছে? মাটি আছে, জল আছে, স্থল, বায়ু, আলো, উত্তাপ ইত্যাদি সবকিছু কিসের উদাহরণ? ভূমির উদাহরণ। ভূমির যোগান সীমিত, ভূমির যোগান সীমিত, ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই, এটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত। এবং উৎপাদনের জন্য আবশ্যক উপাদান, আবশ্যকীয় উপাদান, আবশ্যকীয় উপাদান, অন্য কিছু লাগুক না লাগুক আবশ্যকীয় উপাদান কোনটা? ভূমি। এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির জন্য এটা কার্যকর।
যত উৎপাদন করবেন উৎপাদনের পরিমাণ একই জমিতে বারবার করতে 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 উৎপাদনের পরিমাণ আস্তে আস্তে কি হবে, ডাউন হতে থাকবে। এবং ভূমির হস্তান্তরযোগ্য নয়, ভূমি কি নয়, হস্তান্তরযোগ্য নয়, কিন্তু মালিকানা হস্তান্তরযোগ্য। এমসিকিউতে জিজ্ঞেস করে নিচের কোনটি হস্তান্তরযোগ্য নয় কিন্তু মালিকানা হস্তান্তরযোগ্য। সো এই পয়েন্টগুলো আপনি সিকিউতে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, কারণ আপনাকে তো অবশ্যই উদ্দীপক বলে দিবে। এখন উদ্দীপকের সাথে আপনাকে তো উল্লেখ করতে হবে আপনি কেন এটাকে ভূমি বলতেছেন। তাহলে ভূমি কেন বলতেছেন, কারণ তার বিভিন্ন পয়েন্ট আছে, মেইন পয়েন্ট, যেগুলো আপনি সুন্দরভাবে উল্লেখ করে দিবেন। এটা প্রাথমিক মৌলিক উপাদান, এবং ভূমি কাকে বলে, উদাহরণগুলো কি কি, এর যোগান সীমিত, এর কোনো উৎপাদন ব্যয় নেই, এবং এটা হচ্ছে আবশ্যকীয় উপাদান, এবং এটার ভূমি হস্তান্তরযোগ্য নয়। বরং আমরা কি করতে পারবো না, আমরা যেটা জমি সেটা আমরা কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো না, বরং এই জমির মালিক প্রথমে একজন ছিল, পরবর্তীতে আরেকজন থাকতে পারবে। তার মানে এটা হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য কিন্তু ভূমি হস্তান্তরযোগ্য নয়। তাহলে এগুলো একটু সুন্দরভাবে মাথায় সেট করে রাখবেন। দেন হচ্ছে ভাইয়া গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে কোনটা, আরেকটা হচ্ছে শ্রম। শ্রম শ্রম হচ্ছে কি ভাইয়া, সাধারণত মানুষের শারীরিক এবং কায়িক শ্রম, দুইটাকে আমরা কি বলবো, দুইটাকে শ্রম বলা হয়। এখন অর্থনীতিতে সব ধরনের শারীরিক, আচ্ছা এটাকে শ্রম বলা হয়। এখন এটা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ, উৎপাদনের জীবন্ত উপাদান, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, লিখে রাখেন, প্রশ্ন আসবে। উৎপাদনের জীবন্ত একটি উপাদান, জীবন্ত উপাদান কোনটি, জীবন্ত উপাদান হচ্ছে শ্রম। জীবন্ত উপাদান কোনটি, জীবন্ত উপাদান হচ্ছে শ্রম। শ্রম আর শ্রমিক হচ্ছে অবিভাজ্য, কারণ শ্রমিক ছাড়া কেউ শ্রম দিতে পারবে না, তাহলে তারা হচ্ছে অবিভাজ্য। খ নাম্বারের জন্য আপনাকে ব্যাখ্যা করতে বলতে পারে, শ্রম এবং শ্রমিক অবিভাজ্য, এটা আপনাকে খ নাম্বারের জন্য ব্যাখ্যা করতে বলতে পারে। এরপর হচ্ছে কি ভাই, শ্রম একটি মানসিক এবং গতিশীল উপাদান। শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী, মানুষ যতদিন থাকবে ততদিন শ্রম থাকবে, মানুষ না থাকলে শ্রম আর থাকবে না। এরপর হচ্ছে শ্রমিকদের কর্মসংস্থান আছে, ইত্যাদি ইত্যাদি আছে, অনেক কিছু বলছে। এরপর হচ্ছে শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে বলে শ্রমের দক্ষতা, কতটুকু উৎপাদন করতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করবে কি আপনার দক্ষতা কতটুকু। আপনার যতটুকু উৎপাদন ভালো হবে আপনার দক্ষতা তত ভালো। এরপর হচ্ছে জনশক্তিকে ইত্যাদি বলছে, শ্রমের যোগান। এরপরে শ্রমেরকে মোটামুটি দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে মোট জনসংখ্যা, ওকে এগুলো আমার তেমন একটা দরকার নাই। আচ্ছা, জনসংখ্যার উপর, জনসংখ্যা যত বেশি শ্রমের যোগান তত বেশি, জনসংখ্যা যত বেশি হবে শ্রমিক তত বেশি, তাদের যোগানও তত বেশি। আচ্ছা, এরপর আবার কি কি আছে, ওকে জনসংখ্যা, ওকে আচ্ছা, শ্রমকে প্রধানত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে শারীরিক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে শারীরিক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। শ্রমকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে শারীরিক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। এখন শারীরিক শ্রম কারা করতেছে, মানসিক শ্রম কারা করতেছে, শারীরিক শ্রম যেটা হচ্ছে আমার নিম্ন পর্যায়ে যারা আছে, আর মানসিক শ্রম যারা উচ্চ পর্যায়ে আমার আছে। তার মানে উচ্চ পর্যায়ে যারা, তারা করতেছে আমার কোনটা, তারা হচ্ছে মানসিক শ্রম। তারা বিভিন্ন প্ল্যান করবে, তারা বিভিন্ন কি করবে, বাস্তবায়নের জন্য তারা কি করবে, তারা বিভিন্ন প্ল্যান সাজাবে, তারা বিভিন্ন নীতি কার্যকর করবে। কিন্তু এইগুলো বাস্তবায়ন বা এগুলো পুরোপুরি কাজের সাথে কারা নিয়োজিত থাকবে, ভাই নিম্ন স্তরে যারা আছে তারা নিয়োজিত থাকবে। এবং প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রম হচ্ছে মানসিক শ্রম। এমসিকিউ এর জন্য একটু ভালো করে পড়ে নেবেন। এতটুকু ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের কি গেল ভাই, শ্রম গেল এবং এর পাশাপাশি কি গেল, ভূমি গেল। এগুলো ক্লিয়ার? সো ভাইয়া পিডিএফটা দিয়ে দিব, বাট আপাতত একটু পড়ে নেন, দেন কিছু এমসিকিউ জিজ্ঞেস করবো, যখন আপনি মোটামুটি পারবেন আপনার ভিতরে অটো কনফিডেন্স চলে আসবে। তাহলে এই যে পয়েন্টগুলো বলতেছি, এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে এগুলো নোট করে ফেলবেন, এগুলো একটু ভালো করে পড়ে যাবেন। শ্রম হচ্ছে জীবন্ত উপাদান, বা শ্রম হচ্ছে দুই প্রকার, গতিশীল উপাদান, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। সো প্রতিটা লাইন, প্রতিটা বিষয় সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এরপরে আচ্ছা, এরপরে শ্রমের গতিশীলতার ধারণা, গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য প্লাস এমসিকিউ এর জন্য। শ্রমের গতিশীলতার ধারণা, তার মানে শ্রমের স্থান পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। স্থান পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলতেছে। আচ্ছা, শ্রমের গতিশীলতাকে চার ভাগে ভাগ করছে, তার মানে উৎপাদনের উপকরণ চারটা, শ্রমের গতিশীলতা সেটাকে চার ভাগে ভাগ করছে। এখন নাম্বার হচ্ছে ভাইয়া ভৌগোলিক গতিশীলতা। এক কথায় মাথায় রাখবেন, ভৌগোলিক গতিশীলতা মানে কি ভাইয়া, স্থান পরিবর্তন করা। ভৌগোলিক গতিশীলতা মানে কি ভাইয়া, স্থান পরিবর্তন করা। যখন কাজের উদ্দেশ্যে শ্রমিক এক স্থান থেকে সে অন্য স্থানে বা অন্য অঞ্চলে গমন করবে, তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। এখন আপনাকে এখান থেকে খুব সুন্দর সিকিউ প্রশ্ন করতে পারবে।
তার মানে সেটা সে দেশের ভিতরেও হইতে পারে বা সে দেশের বাহিরেও যাইতে পারে। সে স্থান যখন ত্যাগ করে ফেলবে সেটাই হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। সে যখন তার পেশাকে ত্যাগ করে ফেলবে, তার পেশা পরিবর্তন করবে, শ্রমিক এক পেশা থেকে সে অন্য পেশায় চলে গেছে, তার মানে সে কি করছে, পেশা পরিবর্তন করছে, তাহলে তাকে বলছে আমরা ভাইয়া পেশাগত গতিশীলতা। শিল্পের গতিশীলতা, সে কোন শ্রমিক এক শিল্প থেকে সে ত্যাগ করে সে যখন অন্য শিল্পে চলে যাবে তাকে বলেছে আমরা শিল্পের গতিশীলতা। এখন এই শিল্পের গতিশীলতা সে দুই ভাবে হইতে পারে। সে কি হইতে পারে, দুই ভাবে হইতে পারে। অর্থাৎ শ্রমিক যখন এক শিল্প থেকে অন্য শিল্পে সমপদে, আমি এখানেও ছিলাম কি শিক্ষক ছিলাম, পাশেটাতে শিক্ষক, আমি এখানে ছিলাম শিক্ষক, অন্যটাতে যাই আমি হয়ে গেলাম পিয়ন, বা অন্যটাতে আমি হয়ে গেলাম প্রফেসর। তার মানে যখন আমি সমান পদে চলে যাব তখন সেটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা, আর যখন আমি কম বা বেশিতে চলে যাব, নিম্ন পদ অথবা উচ্চ পদে চলে যাব, তখন তাকে বলছে উলম্ব গতিশীলতা। এই দুইটা বিষয় সিকিউ এর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত সে শ্রমের গতিশীলতা করছে। এখন এই শ্রমের গতিশীলতা সে কিভাবে করছে, সে কি সমানভাবে করছে নাকি সে উলম্ব ভাবে করছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো একটু ভালো করে দেখে যাবেন, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, সিকিউ প্রশ্ন অবশ্যই পাবেন। এরপরে কি হচ্ছে ভাই, স্তরগত গতিশীলতা। একই পেশার এক স্তর থেকে অন্য পেশা, সে একই পেশাতে ছিল কিন্তু এক স্তর থেকে সে অন্য স্তরে চলে গেছে, সেটা হচ্ছে স্তরগত গতিশীলতা। আশা করি এগুলো সবার ক্লিয়ার। দেন আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া মূলধন। মূলধন হচ্ছে আচ্ছা, প্রকৃতপক্ষে যে সম্পদ অতিরিক্ত আয়, ওকে, তাকে মূলধন বলে। ক নাম্বারে জিজ্ঞেস করতে পারে মূলধন কাকে বলে। এবারে উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে মূলধন বলেছে, মূলধন, আচ্ছা ওকে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে একটা হচ্ছে মৌলিক উপাদান, একটা হচ্ছে জীবন্ত উপাদান, আর একটা হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলতেছে, মূলধন বলতেছে। এটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। কেন বলা হয়, সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে কেন বলা হয়, কেন বলা হয়। এরপরে মূলধনের প্রধান এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া উৎপাদনশীলতা। এরপরে হচ্ছে এই যে আয় এবং সঞ্চয়ের ফলে কি হয়, মূলধন সৃষ্টি হয়। এখন মূলধন আপনি কিভাবে গঠন করবেন, মূলধন গঠনের কয়টা পর্যায় আছে, মূলধন গঠনের তিনটা পর্যায় আছে। তিনটা পর্যায় ভালো করে দেখে নেবেন। মূলধন গঠনের কয়টা পর্যায়, মূলধন গঠনের তিনটা পর্যায়। একটা হচ্ছে সঞ্চয় সৃষ্টি করা, সঞ্চয়ের গতিশীলতা, এবং সঞ্চয় প্রকৃত মূলধনে বিনিয়োগ করা। সঞ্চয় সৃষ্টি করবেন এবং সেটাকে কন্টিনিউ করবেন, আজকে সঞ্চয় করছি আর করলাম না এরকম ব্যাপারটা না, সঞ্চয় করবেন, সেটাকে গতিশীল রাখবেন, দেন পরবর্তীতে আপনি একটা ভালো জায়গায় সেটাকে কি করবেন, বিনিয়োগ করবেন। তাহলে মূলধন গঠনের স্তর কয়টা, স্তর হচ্ছে তিনটা। এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে, আর সিকিউ এর জন্য এই পয়েন্টগুলো ব্যাখ্যা করা লাগবে। সিকিউ এর জন্য এই পয়েন্টগুলো আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করা লাগবে। দেন পরবর্তীতে হচ্ছে আমাদের সংগঠন। সংগঠন মানে হচ্ছে ভাইয়া আমার যে ওভারঅল যে আইটেমগুলো, ভূমি, শ্রম, মূলধন, এগুলোকে যে সমন্বয় ঘটাবে, যে সমন্বয় করবে, সবাইকে কি করবে, একত্রিত করবে, একটা বন্ধনে নিয়ে আসবে, সে হচ্ছে ভাইয়া সংগঠন। তাহলে এটি হচ্ছে উৎপাদন কাঠামো সৃষ্টি করে সংগঠন, এক বা একাধিক, ওকে, অনেক কিছু আছে। সংগঠন পারিশ্রমিকের একটি মুনাফা, একই লক্ষ্য অর্জনে, ওকে, এগুলো আমাদের কোনো ভেজাল নাই, এগুলোকে আমরা খুব ভালো করে জাস্ট দুই একবার চোখ বুলালে এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আশা করি চ্যাপ্টারের ওভারঅল যে সামারিটা, চ্যাপ্টারের ওভারঅল যে সামারি, এগুলো আশা করি সবার ক্লিয়ার। তাহলে ভাইয়া যেটা বলছি, এখান থেকে দুইটা প্রশ্ন অবশ্যই পাবেন, দুইটা প্রশ্ন। উৎপাদনের উপকরণ, উপকরণ থেকে যা সরাসরি আপনাকে কি করবে, উৎপাদনের উপকরণ থেকে জিজ্ঞেস করবে। এটা কি ভূমি ব্যবহার করছে, সেটা কি সংগঠন ব্যবহার করছে, নাই কোনটা, সেটা আপনি সরাসরি অ্যান্সার পাবেন। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে বিষয়গুলোর যে ভিতরের যে অতিরিক্ত আইটেম, মূলধনের মধ্যে মূলধনের গঠন, সঞ্চয়ের ব্যাপারটা, আরেকটা হচ্ছে শ্রমের মধ্যে শ্রমের যে গতিশীলতা, সে কোন ধরনের গতিশীল, সেটা থেকে প্রশ্ন হবে। তাহলে এখান থেকে আমরা একেবারে ইজিতে দুইটা প্রশ্ন পাবো। এখন এমসিকিউ গুলো ভাইকে একটু সমাধান করে দেন, তাহলে আমাদের কাজ শেষ। উৎপাদন কি বলেন, উৎপাদন কি, উৎপাদন মানে কি, উৎপাদন মানে কি, বা উৎপাদন কাকে বলে, এক নাম্বার প্রশ্ন অ্যান্সার করে ফেলেন। সো ক্লাস বেশি বড় করতেছি না, মোটামুটি জাস্ট আপনার রিভিশনে আপনার মাথার মধ্যে টপিকগুলো এমসিকিউ গুলো থাকলে আপনি দ্বিতীয় পত্রটা সামান্য পড়াশোনা করলে আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। সো প্রেশারটা অনেকটুকু কমে যাবে।
উৎপাদন মানে কি? এই যে সি নাম্বারটা বলছেন, উৎপাদন কি ভাইয়া? সম্পদ আহরণ করা, সম্পদ সংগ্রহ করা কি উৎপাদন? মাত্র পড়াইলাম না, প্রথম অধ্যায়ে পড়াইছি, দ্বিতীয় অধ্যায়ে আবার বলতেছে উৎপাদন মানে কি? উৎপাদন মানে উপযোগ সৃষ্টি করা। উৎপাদন মানে কি করা ভাইয়া? উৎপাদন মানে উপযোগ সৃষ্টি করবে, তার তো আর কোনো কাজ নাই। সে উপযোগ সৃষ্টি করবে, মানুষের অভাব মিটাবে, অভাব মিটানোর জন্য উপযোগ সৃষ্টি করবে, কাজ শেষ। 2 নাম্বার কি বলছে ভাইয়া? প্রাকৃতিক, প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে কি বলে? এগুলা ইজি ইজি প্রশ্ন। সো যে পয়েন্টগুলো দেখা দিছি এগুলো ভালো করে পড়লে এমসিকিউ সিকিউ সব কভার হয়ে যাবে, এমসিকিউ সিকিউ সব কভার হয়ে যাবে। 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা কি হবে? প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন, প্রাকৃতিক সম্পদ, আর কোনো কথা আছে? প্রাকৃতিক সম্পদ মানে সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত যা কিছু, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ভূমি। ওকে, কোনটা হবে? ক নাম্বারটা হবে। ওকে, ডান। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল ধরনের শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে কি বলে? মানসিক প্রচেষ্টাকে কি বলে? বলেন। পারিশ্রমিকের বিনিময়ে, তাহলে ক নাম্বার আপনাকে জিজ্ঞেস করবে খুব সুন্দরভাবে, আপনি সুন্দরভাবে সেটা লিখে দিবেন যে এটা কাকে বলে। পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কাজে নিয়োজিত, শুধুমাত্র শারীরিক পরিশ্রম হইলে হবে না, শুধুমাত্র মানসিক পরিশ্রম হইলে হবে না, দুইটার কম্বিনেশন লাগবে। দুইটার কম্বিনেশন আমরা যেটা পাবো তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি শ্রম। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো শ্রম। তার মানে শারীরিক পরিশ্রম লাগতেছে, মানসিক উভয় লাগতেছে, উভয়ের কম্বিনেশনে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে কি ভাইয়া? তার নাম হচ্ছে শ্রম। সো এই সহজ সহজ এমসিকিউ গুলো আপনাকে জিজ্ঞেস করবে, তার মানে এগুলোতে আপনাকে 28 29 এর নিচে পাওয়া মানে কোনো কিছুই মানে কি বলবো না, ভালো প্রস্তুতি বলতে পারবে না। হ্যাঁ, দুইটা মিলে সাজেশন দিব, ক্লাস আসবে, ক্লাসের মধ্যে যা বলেছি তা একটু ভালো করে ফলো করেন, আর কিছু লাগবে না, এগুলোই সাজেশন। কিসের মাধ্যমে সকল মানবীয় একত্রিত করা হয়? আচ্ছা, এখন বলেন, কিসের মাধ্যমে মানবীয় অমানবীয় সম্পদ একত্রিত করা হয়? সাজেশন যা বলতেছি, আপনি ক্লাস করতেছেন, আপনি ফায়দা পাচ্ছেন, বাকিরা যারা ক্লাস করবে না তারা হয়তো জানবে না। সো পিডিএফটা দিলেই শুধুমাত্র কাজ শেষ না ভাইয়া, পিডিএফটা দিয়ে ফেলাইলাম, পিডিএফটা দিলেই কাজ শেষ না। এখন আপনাকে পিডিএফ এর পাশাপাশি আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনাকে কোন জায়গা থেকে আপনার সিকিউটা আসবে, সিকিউ এর প্যাটার্নটা কিরকম হবে। আপনি যখন এগুলো ভালো করে যাবেন, আপনি পরীক্ষার আগে জাস্ট একটু রিভিশন করবেন, কয়েকটা সিকিউ প্যাটার্ন দেখে যাবেন, এনাফ আপনার জন্য। 4 নাম্বার অ্যান্সার কি হবে? একত্রিত করে। একত্রিত করা কার কাজ? একত্রিত করা কার কাজ? একত্রিত করা হচ্ছে ভাই সংগঠনের কাজ। একত্রিত করা কার কাজ? একত্রিত করা সংগঠনের কাজ। মানবীয় অমানবীয় শ্রম বলে নাই, মানবীয় অমানবীয় শ্রমের বা এই ব্যাপারটা বলে নাই, বলছে সম্পদকে একত্রিত করা, সম্পদ একত্রিত করা। এখানে হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টাকে যখন একত্রিত করতেছে, শারীরিক মানসিক প্রচেষ্টা, প্রচেষ্টাকে একত্রিত করতেছে শ্রম, কিন্তু আমার এখানে বলছে সম্পদ, সম্পদ একত্রিত করা কার কাজ? সংগঠনের কাজ। ওকে, 5 নম্বর প্রশ্ন, ভূমির বৈশিষ্ট্য কোনটি? ভূমির বৈশিষ্ট্য কোনটি? ভূমির বৈশিষ্ট্য কোনটি? ভূমি কি গতিশীল? ভূমি কি স্থানান্তরযোগ্য? ভূমি কি অস্থায়ী নাকি ভূমির যোগান সীমিত? ভূমির বৈশিষ্ট্য কোনটি? ভূমির বৈশিষ্ট্য কোনটি? ভূমির বৈশিষ্ট্য কোনটি? ভূমি কি গতিশীল? ভূমি কখনোই গতিশীল নয়। ভূমি যেহেতু গতিশীল না, ভূমিকে স্থানান্তরযোগ্য করা যাবে না। আর মানুষের মতো ভূমি অস্থায়ী এরকম না, ভূমি একেবারে সৃষ্টির সেরা জীব, যতদিন বাঁচিয়ে আছে ভূমি ততদিন আছে। তার মানে অ্যান্সার কোনটা? ভূমির যোগান সীমিত। ভূমির কি সীমিত? যোগান সীমিত। ওকে, আলহামদুলিল্লাহ, সবার ডান। পরবর্তী প্রশ্ন, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ কয়টি? কয়টি বলেন? 3টি বলেন। উৎপাদনের উপকরণ কয়টা? 3টা বলে ফেলেন।
অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ কয়টি? 3টি। তাহলে এগুলো দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে উৎপাদনের উপকরণ কয়টা হবে ভাইয়া? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ওকে, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উৎপাদনের উৎপাদিত উপাদান? নিচের কোনটি উৎপাদনের উৎপাদিত উপাদান? একবার উৎপাদন করব, সঞ্চয় করব, সেটাকে গতিশীল রাখবো, আবার সেটা কি করব? বিনিয়োগ করব। তাহলে এখন বলেন, নিচের কোনটিকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়? কোনটাকে বলা হয়? মাত্র পড়াইছি, মাত্র দেখাই দিলাম। কোনটাকে বলা হয় ভাইয়া? মূলধনকে বলা হয়। কাকে বলা হয় ভাইয়া? মূলধনকে বলা হয়। মূলধনকে বলা হয় কি? এই যে ভুল করে ফেলছে। আচ্ছা, 6 এর খ অ্যান্সার, 7 নাম্বারটা অ্যান্সার করেন। 7 এর কত হবে? এই যে উম্মে আব্দুল্লাহ, 7 এর বলছে ডি হবে। 7 এর বলে ডি হবে। 7 এর বলছে ডি হবে। এরপরে কে? তিশা বলছে সি হবে। বাকিরা এই যে আরেকজন হাসান বলছে 7 এর খ হবে। কি পড়ছেন তাহলে? কি পড়ছেন? এই অবস্থা করলে হবে? এই অবস্থা করলে হবে? একজনে বলছে খ নাম্বারটা, একজন বলছে ঘ নাম্বারটা। কি বলছে? উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? সেটা কোনটা? সেটা হচ্ছে মূলধন। সেটা কোনটা? সেটা হচ্ছে মূলধন। এখন আমি যদি আপনাকে বলি, এই যে মূলধন, এই যে মূলধন গঠনের তৃতীয় পর্যায়ের নাম কি? মূলধন গঠনের তৃতীয় ধাপ কি? অ্যান্সার করেন তো, কার মাথায় আছে? মূলধন গঠনের তৃতীয় ধাপ কোনটি? মূলধন গঠনের তৃতীয় ধাপ কোনটি? মূলধন গঠনের তৃতীয় ধাপ কোনটি? কয়জনে পারবেন? কয়জনে পারবেন? মূলধন গঠনের তৃতীয় ধাপ কোনটি? মূলধন গঠনের তৃতীয় ধাপ কোনটি? কয়জনে পারবেন? অ্যান্সার নাই, অ্যান্সার নাই। কোনটা হবে? কোনটা হবে? মূলধন যে আমি গঠন করব, তৃতীয় ধাপ কোনটা? প্রথমে মূলধন গঠনের জন্য কি লাগবে? সঞ্চয় করতে হবে। কি করতে হবে? সঞ্চয় করতে হবে। এখন এই সঞ্চয় শুধুমাত্র একদিন করলে হবে না, এটাকে নিয়মিত একটা কি রাখতে হবে? এটাকে গতিশীল রাখতে হবে। এটা কি রাখতে হবে? এটাকে গতিশীল রাখতে হবে। দেন একটা সময় পর যখন ভালো একটা অ্যামাউন্ট আপনার কি হবে? সঞ্চয় হবে, সেরপর আপনি কি করবেন? আর্থিক সঞ্চয় সংগ্রহ, ঋণদান, নাকি কোনটা? কি পড়াইলাম? কি করতে হবে? তখন আপনি কি করবেন? আপনি বিনিয়োগ করবেন। কি করবেন? আপনি বিনিয়োগ করবেন। আট নাম্বার প্রশ্ন, উৎপাদনের আদি উপকরণ কোনটি? এগুলো না পড়াইলেই হয়, এগুলো না পড়াইলেই হয়। এগুলো সবাই পারে। উৎপাদনের আদি উপকরণ, আদি মানে কি? পুরাতন কোনটি? উৎপাদনের আদি উপকরণ কোনটি? বিনিয়োগ। তো বিনিয়োগ এতক্ষণ পরে বোঝানোর পর আর বলে লাভ নাই। উৎপাদনের আদি উপকরণ কোনটা ভাইয়া? আদি উপকরণ হচ্ছে ভূমি। ওকে, ডান, সবাই পারবে। পরবর্তী, উৎপাদনের কোন উপকরণটি হস্তান্তরের অযোগ্য? হস্তান্তর করা যায় না কোনটা? সবাই পারি। কোন উপকরণ হস্তান্তর করা যায় না, স্থানান্তর করা যাচ্ছে না? সেটা হচ্ছে ভাইয়া ভূমি। ভূমি স্থানান্তর করা যাচ্ছে না, আমরা ভালো করেই জানি। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ভূমির আওতাভুক্ত কোনটি? আচ্ছা, এটা মনে হয় আওতাভুক্ত নয় হবে, খুব সম্ভবত। ভূমির আওতাভুক্ত নয় কোনটি? বলেন। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ভূমির আওতাভুক্ত নয় হবে হয়তো। নয় কোনটি?
ভূমির কি নয় ভাইয়া? আওতাভুক্ত নয়, ভূমির আন্ডারে নয়। কোনটা হবে? বি নাম্বারটা। বি নাম্বারটা, বিদ্যুৎ। বিদ্যুৎ ভূমির আওতাভুক্ত নয়, কারণ বাইকগুলো হচ্ছে প্রাকৃতিক পদার্থ, পানি, আলো, বাতাস, এগুলো আর মানুষ সৃষ্টি করতে পারবে না, মানুষ আনতে পারবে না। তাহলে বিদ্যুৎ হচ্ছে কি নয়? ভূমির আওতাভুক্ত নয়। ওকে। উৎপাদনের একমাত্র জীবন্ত গতিশীল উপাদান, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ঠিক আছে, 10 নাম্বার প্রশ্ন। ডান 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 ডান। ওকে, খুব ভালো। 11 নাম্বার প্রশ্ন, উৎপাদনের একমাত্র জীবন্ত ও গতিশীল উপাদান কোনটি? আচ্ছা, বহির্ভূত। আচ্ছা, তাহলে প্রশ্ন ঠিক আছে। কোনটা হবে? একমাত্র জীবন্ত গতিশীল উপাদান কোনটি? গতিশীল এবং জীবন্ত কার ভাইয়া? শ্রমের। কারণ এটা কারা দিচ্ছে? শ্রমিক দিচ্ছে। কে দিচ্ছে ভাইয়া? শ্রমিক দিচ্ছে। তার মানে শ্রমিক মানে কি ভাইয়া? জীবন্ত গতিশীল উপাদান। খ নাম্বারটা ডান। এরপরে, কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতিকে কোন ধরনের উপকরণ? ওকে। আচ্ছা, কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি কোন ধরনের উপকরণ? সেটা কি ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন? কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি কোন ধরনের উপকরণ? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন? কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি কোন ধরনের উপকরণ? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন? কি হবে? যন্ত্রপাতি। যন্ত্রপাতি। এগুলো কোন ধরনের? এই যে ভেজাল লাগাইছে, একজনে বলে মূলধন, আরেকজনে বলে সংগঠন। এরপরে আচ্ছা, 12 নাম্বার প্রশ্ন। 12 নাম্বার প্রশ্ন কোনটা হবে? উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটা? মূলধন। একত্রিত করা কার কাজ? সংগঠনের কাজ। কিন্তু এগুলো দ্বারা আমি কি করব? উৎপাদন করব। উৎপাদন করব, টাকা উপার্জন করব। কিসের মাধ্যমে? যন্ত্রপাতির মাধ্যমে। তাহলে এগুলো আমার কোথায়? এগুলো হচ্ছে আমার মূলধন। এগুলো হচ্ছে আমার জন্য কি? মূলধন। ভুল করা যাবে না। ইজি এমসিকিউ, ভুল করা যাবে না। সো এমসিকিউ আলহামদুলিল্লাহ মোটামুটি যা জিজ্ঞেস করছে সবার কারেক্ট অ্যান্সার। দুই একজন একটু উল্টাপাল্টা করতেছেন। তাহলে এমসিকিউতে ভাইয়া মোটামুটি সবারই আমাদের কত? 27-28 করে থাকবে। কিন্তু আমাদেরকে সিকিউ এর প্রেজেন্টেশনটা একটু সুন্দরভাবে করতে হবে, তাহলে আমার এ প্লাস নিশ্চিত থাকবে। শেষ। প্রথম দ্বিতীয় অধ্যায় এগুলো দেখলে হয়ে যাবে। শেষ, বেশিক্ষণ লাগে না। সবার ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পারছেন আপনার প্রশ্ন কোন জায়গা থেকে হবে? এখন এই যে প্রশ্নগুলো দেখাইলাম, এগুলো তো আমার বানানো প্রশ্ন না, এগুলো আপনাদের বিগত সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। তাহলে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো আপনাদেরকে আবার জিজ্ঞেস করবে, আপনি সুন্দরভাবে অ্যান্সার করে ফেলবেন। এবং আপনাকে আমি দেখাই দিলাম সিকিউ এর জন্য আপনাকে কি কি পড়তে হবে না পড়তে হবে, এবং মূল পয়েন্টগুলো আপনাকে দিয়ে দিলাম। এই মূল পয়েন্টগুলো একটু সুন্দরভাবে মাথায় রাখবেন, এগুলো জাস্ট একটু সুন্দরভাবে খাতার মধ্যে লিখলে আপনার জন্য যথেষ্ট। তাহলে আমাদের প্রথম এক দুই অধ্যায় শেষ করতে ভাই আমাদের বেশি সময় লাগে নাই, 1 ঘন্টা হয় নাই। আমাদের প্রথম 1-2 অধ্যায় আমরা ওভারঅল কভার করে ফেলছি। আমরা ভালো করে বুঝে গেছি কোন জায়গাগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে মোটামুটি এখান থেকে শেষ। আমাদের আর আছে প্রথম পত্রে আর 3টে অধ্যায়। আমাদের আর কয়টা অধ্যায় ভাই? আমাদের আর আছে 3টে অধ্যায়। তাহলে এখন ভাইয়া যেটা বলছিলাম গতকালকে রাতে, যে প্রথম পত্রটাকেও আমরা মোটামুটি প্রথম পত্র থেকে একটু দ্বিতীয় পত্রের মধ্যে একটু ভালো করে সময়টা দিব। তাহলে ভাইয়া যেহেতু 2টা চ্যাপ্টার কভার করে দিছি, আপনি একটু দ্বিতীয় পত্র থেকে রাতের মধ্যে আরো একটা 2-3টা চ্যাপ্টার কভার করে ফেলেন। অন্তত 2টা চ্যাপ্টার কভার করে ফেলেন। 2টা চ্যাপ্টার কভার করে ফেললে মোটামুটি এটাও ব্যালেন্সে আছে, এটাও ব্যালেন্সে আছে, কোনটার প্রতি 100 নাই। সো দেন আমরা পরবর্তী ক্লাসটা, যেহেতু আপনাদের পরীক্ষা হচ্ছে লাস্ট মেবি রবিবারে পরীক্ষা মেবি খুব সম্ভবত। সো এর মধ্যে ভাইয়ার আশা করি এখন আর তেমন একটা ক্লাস লাগবে না। ভাইয়া পারলে শুক্রবারে ইনশাল্লাহ শুক্রবার আপনাকে কি করব, শুক্রবারে আপনার যে 3 অধ্যায় আছে ওই 3 অধ্যায় আমি আপনাকে কভার করে দিব। বা আজকে আমি সেকেন্ড পেপার 2টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। এই যে সামিরা, খুব ভালো কাজ। সেকেন্ড পেপারে আমার 2টা চ্যাপ্টার শেষ। আমার প্রথম পত্র থেকেও আমার 2টা অধ্যায় শেষ। তাহলে এই 2টা অধ্যায় শেষ, ওইদিকে 2টা অধ্যায় শেষ, আমি ব্যালেন্সে আছি বরাবর। নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস এটা খুব সম্ভবত শুক্রবারে হবে, কারণ ভাইয়ার নিজের সেমিস্টার ফাইনাল চলতেছে, এর পাশাপাশি ভাইয়ার নিজের সেকেন্ড টাইমার বেচ চলতেছে। তো সেকেন্ড টাইম বেচ কন্ট্রোল করা, নিজের আবার সেমিস্টার ফাইনাল দেয়, এবং আপনাদেরকে ওভারঅল সবকিছু মিলে একটা প্রেশার থাকে। সো ইনশাল্লাহ তারপরও সবকিছু ব্যালেন্সে রাখার চেষ্টা করবো, যাতে সুন্দরভাবে কভার হয়ে যায় সবকিছু। তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ শুক্রবারে হবে।
সবকিছু ঠিক থাকলে, আল্লাহ বাঁচায় রাখলে, শুক্রবারে বাকি যে 3 অধ্যায় আছে ওই 3 অধ্যায় আপনাকে ভালো করে কভার করে দিব। এর মধ্যে আপনি দ্বিতীয় পত্র আপনি নিজেকে আগায় রাখেন। দ্বিতীয় পত্রের পরীক্ষার যে একদিন থাকবে ওই একদিনের মধ্যে আমরা এই যে মূল যে পয়েন্টগুলো, মূল পয়েন্ট সহ আমরা এমসিকিউ গুলো কভার করে ফেললে আমাদের খুব বেশি সময় লাগবে না। সো ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি 100 থাকবে। বুঝছেন সবাই? সো আশা করি আর কারো কোনো ঝামেলা লাগার প্রশ্ন না। আর যদি পারি ইনশাল্লাহ এমসিকিউ এক্সাম নিব। 20 তারিখ পরীক্ষা। হ্যাঁ, তো 20 তারিখ এটা মেবি আগামী সপ্তাহ রবিবার হবে। 20 তারিখটা আগামী সপ্তাহ রবিবার। আর এর মধ্যে যদি সম্ভব হয় কিছু এমসিকিউ এক্সাম নিব, ওইখানে আপনি নিজেকে যাচাই করে নেবেন। শেষ কাজ শেষ, আর তো ভেজাল নাই। এমসিকিউ এক্সাম শেষ হইলো, সিকিউ তো আর নেওয়া সম্ভব হচ্ছে না। সিকিউর আইটেমগুলো বলে দিলাম, এগুলো আপনি রিভিশন করে নিলেন। এর পাশে আপনি দ্বিতীয় পত্র আপনি নিজেকে আগায় রাখলেন। আর ভেজাল কোথায়? আর পরীক্ষার আগের রাতে আমরা একটা পুরো ওভারঅল রিভিশন করে ফেললাম দ্বিতীয় পত্র, শেষ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এমসিকিউ এক্সাম নিব। আপনি পড়ছেন, এবার আপনি একটু নিজেকে যাচাই করে দেখেন আপনি কত পাচ্ছেন। সো এতটুকুই ভাইয়া, যা বলছি ওইভাবে একটু ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।